স্বভাবগত দিক থেকে দেখতে গেলে মানুষ উদযাপনের সুযোগ খোঁজে, আর সেই জন্য একদিনের উদযাপন কোথাও এক সপ্তাহ, কোথাও এক মাস হয়ে যায়। যেমন ধরুন ক্রিসমাস ডে, সেটা হয়ে গেল ক্রিসমাস উইক। এখন তো বছরের একটা মাস, গোটা মাস জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে ক্রিসমাস পালন করা হয়। আবার দেখুন ভ্যালেন্টাইন্স ডে শুনেছিলেন, হয়ে গেছে এরপর ভ্যালেন্টাইন্স উইক। ঠিক সেরকমই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র ওই একটা দিনে সীমাবদ্ধ নয়, একটা সপ্তাহ জুড়ে পালন করা হয়, সেলিব্রেট করা হয় বিভিন্ন জায়গায়। তো এই এক সপ্তাহ ধরে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে, তখনই মাতৃভাষা বাঁচানোর জন্য একজন মানুষ লড়ছেন দক্ষিণ ভারতে। তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তার দাবি তিনি মাতৃভাষার জন্য লড়ছেন। কিভাবে লড়ছেন? এই যে জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতির তিনি বিরোধিতা করছেন। কেন করছেন? জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করার তো কোনো মানেই হয় না। অনেক ভাবনা চিন্তা করে পণ্ডিত ব্যক্তিদের, বিশিষ্ট মানুষদের, শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে একটা শিক্ষানীতি তৈরি করা হচ্ছে। তার আপত্তি একটা অদ্ভুত জায়গায়। তিনি বলছেন যে এখানে 3টি ভাষা শেখানোর উপর জোর দেওয়া হচ্ছে, যে 3টি ভাষা শিখতেই হবে কম বয়স থেকে। সেই জায়গাটা তৈরি করতে হবে, শিশুদের 3টি ভাষা শিখতে হবে। এক হচ্ছে ইংরেজি, যা পরবর্তীতে পড়াশোনা করতে বা চাকরির ক্ষেত্রে কাজে লাগবে, বা বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে কমিউনিকেশনে কাজে লাগবে। আরেকটা হলো তার মাতৃভাষা, অবশ্যই শিখুক। 3 নম্বর ভাষাটা কী হবে? 3 নম্বর ভাষাটা যে কোনো ভাষা হতে পারে, কিন্তু প্রেফারেবলি সংস্কৃত বা হিন্দি। কেন? নতুন শিক্ষানীতিতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে একদম নিচু ক্লাস থেকেই শিশুরা 3টে ভাষার মধ্যে দিয়ে এগোবে। শুধু এইটুকুই নয়, যদি জাতীয় শিক্ষানীতির পুরো অংশটা পড়ে দেখা যায়, তাহলে আরও একটা কথা বলা আছে, যেটা হচ্ছে আগামী দিনে সংস্কৃত ভাষায় সমস্ত বইপত্র পড়াশুনো, এইটার দিকেও কেন্দ্রীয় সরকার নিয়ে যাবে। যদি হিন্দি নাও হয়, সংস্কৃত হয়, সেক্ষেত্রে লজিক কি? সেক্ষেত্রে লজিক, সংস্কৃত যেহেতু আদি ভাষা বলে বিবেচিত হয় ভারতের একটা বিরাট অংশের, এবং অনেক ভাষার উৎপত্তি সংস্কৃত থেকেই, তাই সংস্কৃতটা শিখতে হবে। আচ্ছা, সংস্কৃত শিখলে কি হবে? তাহলে কি পরবর্তীকালে এরকম কোনো ভাবনা চিন্তা রয়েছে সরকারের যে সব বই, সেটা ইতিহাস হতে পারে, সেটা বিজ্ঞান হতে পারে, সেটা অঙ্ক হতে পারে, সবই সংস্কৃতে পড়তে হবে? তা না হলে সংস্কৃত কেন? আর ভেবে দেখতে হবে, সংস্কৃত কিন্তু আসলে দেবনাগরী হরফে, তাহলে হিন্দির সঙ্গে অনেক মিল রয়েছে। আর এইখানেই আপত্তি স্টালিনের। কেন আপত্তি? কারণ দক্ষিণ ভারত বরাবর হিন্দি নিয়ে একটা আপত্তি দেখিয়ে এসেছে। আপনি যান চেন্নাইতে, আপনি যান কেরলের প্রত্যন্ত এলাকায়, তামিলনাড়ুর প্রত্যন্ত এলাকায়, সেখানে আপনি ইংরেজিতে কথা বললে উত্তর পাবেন, কিন্তু হিন্দিতে কথা বললে চুপ করে থাকবেন। এই অভিজ্ঞতা তো অনেকেরই হয়েছে। তারা হিন্দি বলতেও চান না, শুনতেও চান না, বুঝতেও চান না। কেন? আসলে হিন্দি নিয়ে তাদের আপত্তি নয়, তাদের আপত্তি হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে। একটি শিশু, সে মাতৃভাষায় প্রাথমিকভাবে তার প্রত্যক্ষ অভিজ্ঞতাগুলো সে শিখতে শুরু করে। এখানে একটা বিদেশি ভাষা ইংরেজি, তার কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে আরেকটা ভাষা। লক্ষণীয় বিষয় যে এই আরেকটা ভাষার ক্ষেত্রে কিন্তু হিন্দি ভাষা এবং সংস্কৃত ভাষা, এই ভাষাগুলোর প্রতি একটা বলা যেতে পারে এক ধরনের প্রিয়তা এই জাতীয় শিক্ষানীতির আছে। দে প্রেফার যে ল্যাঙ্গুয়েজগুলো, সেটা হচ্ছে হিন্দি এবং সংস্কৃত। এখন আমার কাছে এটা খুবই দুশ্চিন্তার বিষয়, কেননা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটা একটা খুব বড় ধরনের ধাক্কা বলে আমি মনে করছি। এই আপত্তির জায়গাটা কিন্তু আজ থেকে শুরু নয়, স্বাধীনতার সময় থেকে এই আপত্তির শুরু। ভাষা আন্দোলনের ইতিহাস তো আমাদের দেশে কম নেই। আমরা তো বরাকের কথা বলতে পারি, শিলচরের কথা। শিলচরেও ভাষা আন্দোলন হয়েছে বাংলার জন্য। পুরুলিয়া বিহার থেকে বাংলায় চলে এসেছে, কেন না বাংলা তাদের ভাষা, বাংলায় কথা বলবে, তাহলে বাংলার সঙ্গে থাকবে বলে। ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের অনেক। তো এই হিন্দির আধিপত্য মানবে না বলে 5টি রাজ্যে এমন তুমুল শোরগোল শুরু হলো যে বাধ্য হয়ে 28 বছর ধরে এই লড়াই চললো, এবং লাল বাহাদুর শাস্ত্রীর আমলে তিনি একটা সমঝোতা এলেন, না হিন্দি কোথাও জোর করে চাপিয়ে দেওয়া হবে না। মনে করে দেখবেন, সেই জন্য আমাদের দেশের কোনো রাষ্ট্রভাষা নেই, কোনো জাতীয় ভাষা নেই। হিন্দি রাষ্ট্রভাষা নয়, জাতীয় ভাষা নয়। অনেকে ভুল করে বলেন ঠিকই, তবে ভুলটা ভুলই।
কোনো জাতীয় ভাষা নেই, কারণ আমরা সব ভাষাকে সমান মর্যাদা দিতে ভালোবাসি। আমি বলছি যে আমি গণতন্ত্রের সর্বৈবভাবে পক্ষে। আমি মনে করি যে কোনো শিশু যদি শিখতে চায় সে নিশ্চয়ই সংস্কৃত শিখবে, কোনো শিশু যদি শিখতে চায় সে নিশ্চয়ই হিন্দি শিখবে, কিন্তু বাধ্যতামূলক করা যায় না। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমাদের মাথায় রাখতে হবে যে সেই পরিমাণ অপশন যেন আমরা দিতে পারি। অপশন দেওয়া যাচ্ছে না বলে দুটো বা একটা ভাষাকে বাধ্যতামূলক করে দেওয়া হলো, যেহেতু আমরা সবাই জানি যে ভারতের যে প্রত্যেকটা প্রদেশ সেটা তৈরি হয়েছিল কনস্টিটিউশনের সময়, কনস্টিটিউশন যখন তৈরি হচ্ছিল স্বাধীনতার পরে, সেগুলো ভাষা ভিত্তিক হয়েছিল মূলত। তাহলে প্রত্যেকটা ভাষা ভিত্তিক আত্মপরিচয়, এই ভাষা ভিত্তিক আত্মপরিচয়ে একঢালা কোনো ব্যবস্থা এক ধরনের স্বৈরতন্ত্রের জন্ম দেবে, এবং এই স্বৈরতন্ত্র পেছনে আবার এক ধরনের একটা হিন্দুত্ববাদও কাজ করছে। এই হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই স্লোগানকে যেন নির্ভর করে এই জাতীয় শিক্ষানীতির পদক্ষেপ বলে আমাদের দুশ্চিন্তা এবং ভয় হচ্ছে। আমাদের রাজ্যগুলো তো ভাগই হয়েছে ভাষার ভিত্তিতে। যিনি ওড়িয়া ভাষায় কথা বলবেন তার জন্য রাজ্য ওড়িশা, যিনি অসমীয়া ভাষায় কথা বলবেন তার জন্য রাজ্য অসম, বাংলার জন্য বাংলা, বিহারি ভাষায় কথা বলবেন তার জন্য বিহার। হিন্দির কথাই যদি বলেন তাহলে হিন্দির তো অনেকগুলো ভাষার পরিবর্তন রয়েছে, অনেক রকম। কানপুরের হিন্দি আর লখনৌয়ের হিন্দি কি একরকম? না। আগ্রার হিন্দি কি একরকম? না। রাজস্থানী ভাষায় যিনি কথা বলবেন তার জন্য রাজস্থান, গুজরাটি ভাষায় যিনি কথা বলবেন তার জন্য গুজরাট, এবং মারাঠি ভাষায় কথা বললে তার জন্য মহারাষ্ট্র। এরকম 22টি ভাষা বেছে নেওয়া হয়েছে। আমাদের দেশে 22টি ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, সেখানে শুধু হিন্দির উপর কেন জোর দেওয়া হবে? এইখান থেকে আপত্তির শুরু। এবং এই আপত্তি নিয়ে এই প্রথম নয়, এর আগেও তামিলনাড়ু বা দক্ষিণের বিভিন্ন রাজ্য আপত্তি তুলেছে। মনে করে দেখবেন একটা সময় ছিল, আজ থেকে বছর দুয়েক আগে, দইয়ের কোনো প্যাকেটে, সেটা যদি ফ্যাসাইয়ের স্বীকৃত কোনো দইয়ের প্যাকেট হয়, সেখানে দহি শব্দটা লিখতে হবে, সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন তার জন্য। এরকম একটা কিছু যখন কেন্দ্র চাপিয়ে দেয়, তার বিরোধিতা প্রথম শুরু করে দক্ষিণ ভারত। চাপে পড়ে তখন সেই দহি শব্দটা না লিখলেও হয়, এটাও কেন্দ্র বলেছিল। দক্ষিণ ভারত নিয়ে এত সমস্যা কেন? আসলে কোথাও দক্ষিণ ভারতের মানুষের মনে হয় যে একটা হিন্দুস্তান এই এক সুতোয় বাঁধার চেষ্টা হচ্ছে, পুরো দেশটাকে এক সুতোয় বাঁধার চেষ্টা করছে সামান্য কিছু হিন্দিভাষী বলয়ের মানুষ। কেন এত চাপ দেওয়া হচ্ছে যে সংস্কৃত পড়তে এবং ঘুরে ফিরে ঠিক হিন্দির দিকে নিয়ে আসা, এবং পুরো বিষয়টার মধ্যে একটা ধর্মীয় চাপ, যেটা আবার দক্ষিণ ভারতের অস্মিতার পক্ষে হানিকর, অস্মিতাকে ধাক্কা দিচ্ছে। মনে করি ভারতবর্ষের মূল যে এসেন্স, ভারতবর্ষের মূল যে কথাটা, রবীন্দ্রনাথ যেটা বারবার বলছেন যে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই জন্মের ক্ষেত্রে তো ভারতবর্ষ থাকছে না। এটা একটা লড়াইয়ের জায়গায় হচ্ছে এবং দক্ষিণের উপর তা চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা আরও মনে করছেন রাজনৈতিকভাবে যখন পারা যাচ্ছে না, অর্থনৈতিকভাবে যখন পারা যাচ্ছে না, ভাষাভিত্তিকভাবে যাতে দিল্লির বা উত্তর ভারতের একটা আধিপত্য থাকে দক্ষিণের, সেই চেষ্টা করা হচ্ছে। কেন বললাম অর্থনৈতিকভাবে নয়? তার কারণ অর্থনৈতিকভাবে দক্ষিণ উত্তরের সঙ্গে প্রায় সমান, রাজনৈতিকভাবে নয়। কেন? হিসাব করে দেখুন কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, দক্ষিণ ভারতের এই 4টি গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানে ভারতীয় জনতা পার্টি কোথায়? কেন্দ্রের সরকার সেখানে কোথায়? নেই। হ্যাঁ, আছে, অবশ্য আছে। যদি তেলেগু দেশম পার্টি না থাকতো তাহলে বোধহয় গাঠবন্ধন সরকার করে বিজেপি সেখানেও ঢুকতে পারতো না, কিছুটা হলেও অস্তিত্ব রেখে দিয়েছে দক্ষিণে। এর বাইরে রাজনৈতিকভাবে বিজেপি নেই। তো যখন বিজেপিকে বলা হচ্ছে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই স্লোগান নিয়ে সারা ভারত এক সুতোয় গাঁথতে চাইছে, তখন খুব স্বাভাবিকভাবেই তাদের জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করবে দক্ষিণ ভারত, এটাই স্বাভাবিক। তবে এই বিরোধিতা শুরু হলো তামিলনাড়ু থেকে, এই বিরোধিতা অন্ধ্রপ্রদেশেও হবে, এই বিরোধিতা
কেরালেও হবে, কর্ণাটকেও হবে, মহারাষ্ট্রেও হবে, আমাদের রাজ্যেও হবে। ভারতবর্ষকে এক ভাষার ছাতার তলায় নিয়ে আসার এটা একটা প্রবল প্রয়াস, এবং এক ভাষা মানে যে ভাষাটা উত্তর ভারতের একটা বিশেষ অঞ্চলের ভাষা। এবার দেখুন, হিন্দিও তো একটা নয়, হিন্দিও তো অনেক, কিন্তু এই পুরো জিনিসটার মধ্যে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি, একটা বিশেষ ধর্মীয় পরিচয় এবং একটা বিশেষ অঞ্চলের পরিচয়, এই সবটা মিলিয়ে একটা চাপ দেওয়া হয়েছে যে এক ঢালা তৈরি করো, এর বাইরে যেন কেউ না থাকে। এটা খুব বিপজ্জনক। এটা জার্মানিতে আমরা দেখেছি এর আগে, এটা ইটালিতে দেখেছি আমরা আগে, এক ধরনের জাতিগত বলা যেতে পারে এক ঢালা ব্যবস্থা, জাতিগত একটা জোর করে জাতিগতভাবে একরকম তৈরি করার, বহু স্বর থেকে সরিয়ে নিয়ে গিয়ে এক স্বরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা। এটা রাজনীতি তো বটেই, এবং একটা বিশেষ দল এবং বিশেষ দৃষ্টিভঙ্গির রাজনীতি, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমাদের রাজ্যের শিক্ষাবিদদের সঙ্গে যখন আমরা কথা বলছি, তখন আমাদের রাজ্যের ভাষাবিদ, শিক্ষাবিদ তারাও বলছেন এটা তো একরকম চাপিয়ে দেওয়া। বৈচিত্র্যময় দেশের বৈচিত্র্যময় ভাষার স্বীকৃতি যদি নাই দেওয়া হয়, তাহলে আর বৈচিত্র্য থাকলো কোথায়? এ তো সেই মনে হচ্ছে হিটলারের সময়ের জমানার কথা, বা হিটলারের সময় যেভাবে এক ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে, এক ভাষা, এক পোশাক, একরকম খাবার, একই রকম চলা, সেই রেজিমেন্টেড ছকে এগোনো হচ্ছে। আমাদের দেশের, আমাদের রাজ্যের ভাষাবিদ, শিক্ষাবিদ তারাও কিন্তু এই বিষয়টি ভালোভাবে দেখছেন না। আমরা এখন কথা বলছি, তারা বলছেন না, এভাবে চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। সংস্কৃত হোক বা হিন্দি হোক, ভালো ভাষা, কিন্তু সে ভাষা ভাষার জায়গায় থাক না। আমার নিজের ভাষা এবং আমার নিজের পছন্দের ভাষা নিয়ে আমি যদি পড়তে চাই, তাতে কেন্দ্রীয় সরকারের আপত্তি কোথায়? আপত্তি থাকার কথাই নয়। তাই এই জাতীয় শিক্ষানীতি নিয়ে সবে শুরু হলো ঝামেলা, চলবে আরও বহুদূর। আর সেই শুরুটা হলো এই আন্তর্জাতিক মাতৃভাষা সপ্তাহ থেকে।